বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চন্দ্রনাথ কাণ্ডের তদন্তে নয়া মোড়, তৃণমূলে আবারও গণ ইস্তফা। অন্যদিকে অভিষেকের পেয়ারেলালের বাড়ি ভেঙে দেওয়ার কড়া নির্দেশ পুরসভার। এই রকম 7টি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের পর থেকেই সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পিসি ভাইপোর। একজনের মানসিক অবস্থা ভালো নেই, আর আরেকজনের কথা তো ছেড়েই দিলাম। প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে চোখে সর্ষের ফুল দেখছেন তিনি। এবার অভিষেককে ধাক্কা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলুন একটু বিস্তারিত দেখে নেওয়া যাক। রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে ভোল বদলে গিয়েছে দিল্লির বঙ্গভবনের। গেরুয়া আলো দিয়ে সাজানো হয়েছে দিল্লির 2টি বঙ্গভবন। রাজ্যে বিজেপি সরকার গঠন করতেই গেরুয়া আলোয় সাজানো হয়েছিল নবান্ন। এবার একই চিত্র দেখা গিয়েছে দিল্লিতে অবস্থিত রাজ্য সরকারের 2টি অতিথিশালায়। মঙ্গলবার রাতে হেইলি রোড এবং চাণক্যপুরীতে অবস্থিত 2টি বঙ্গভবন গেরুয়া আলো দিয়ে সাজানো হয়। আপনারা ভাবছেন এর সাথে অভিষেকের কি সম্পর্ক? দাঁড়ান বলছি আপনাদেরকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দুবাবু। বৃহস্পতিবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে বৈঠকও করেন। প্রায় 45 মিনিট ধরে বৈঠক করেন। সম্ভবত মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বৈঠক হয়েছে তাদের। শুক্রবার দিনভর রাজধানীতে ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দুর। এই দিন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও নীতিন নবীন, রাজনাথ সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে। এরপর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হতে চলেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। বর্তমানে দিল্লির বঙ্গভবনে উঠেছেন শুভেন্দুবাবু। আজকে সারাদিন ঠাসা কর্মসূচি রয়েছে দিল্লিতে, আর এখানেই কোপ পড়ল ভাইপোর ওপর। এতদিন দিল্লিতে থাকাকালীন যে গাড়ি ব্যবহার করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সেই গাড়িগুলি শুভেন্দুবাবুর কনভয়ে যুক্ত হচ্ছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়িতে চেপে দিল্লি ঘুরে বেড়াতেন, এবার সেই গাড়ি নিজে ব্যবহার করবেন শুভেন্দুবাবু। এতদিন দিল্লি গেলেই রাজ্য সরকারের প্রতিনিধি হওয়ায় বহাল তবিয়াতে একাধিক গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন অভিষেক। এবার আর সেটা সম্ভব নয়। দিল্লির বঙ্গভবনে চটি কালচার ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই। তাই এবার অভিষেকের নবাবী ভাবও ঘুচে গেল। অভিষেক আর এই গাড়িগুলি ব্যবহার করতে পারবেন না। এবার থেকে সাংসদ হিসেবে যেটুকু সুবিধা পাওয়ার কথা সেটুকুই পাবেন, তার বেশি নয়। চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক অর্থাৎ পিএ চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল সিবিআই। উত্তরপ্রদেশের বালিয়া থেকে নবীন সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই নিয়ে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে সিবিআই জানতে পেরেছে ধৃত নবীন সিংয়ের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেই চন্দ্রনাথ বাবুকে খুন করা হয়। ধৃতের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। অস্ত্র আইনে নবীন সিং নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআইয়ের কাছে থাকা খবরের ভিত্তিতেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে বালিয়া থেকে নবীন সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত চন্দ্রনাথ রথ খুনে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকেই ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেখার বিষয় আর কতদিন লাগে মূল মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করতে। চলে আসি 3 নম্বর খবরে।
আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা পুরসভা। আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ ও তার স্ত্রী সঙ্গীতা ঘোষের যৌথ মালিকানায় তৈরি বাড়ির ছাদের বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে আগামী ৪৫ দিনের মধ্যে, এমনটাই করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। আরজি কর কাণ্ডের পর থেকেই সন্দীপ ঘোষের ৩৩ নম্বর ওয়ার্ডের ৮৩ নম্বর বদন রায় লেনের ঠিকানার বাড়িটিকে ঘিরে নানা প্রশ্ন তুলেছিল কলকাতা পুরসভা। ওই বাড়ির ছাদে এবং দোতলায় রয়েছে বেআইনি নির্মাণ। এই বিষয়ে ২০২৪ সালের ৩০ অক্টোবর সন্দীপ ঘোষকে একটি চিঠিও দিয়েছিল পুরসভার বিল্ডিং বিভাগ। তারপরেও যদিও কোনো অজ্ঞাত কারণে চুপ করেছিল কেএমসি, তবে এবার রাজ্যে পালা বদল হতেই নড়ে চড়ে বসেছে পুরসভা। জানা গিয়েছে বিল্ডিং রুলস 2009-এর 133 এবং 134 নম্বর ধারা লঙ্ঘন করার অভিযোগে সন্দীপ ঘোষ এবং তার স্ত্রীর বিরুদ্ধে পুরসভার 401 এবং 416 নম্বর ধারায় ডিমোলিশন বা ভেঙে ফেলার মামলা শুরু করা হয়। চলতি মাসের 14 তারিখে কলকাতা পুরসভার স্পেশাল অফিসারের এস বোরলের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানির সময় অভিযোগকারী এবং অভিযুক্ত পক্ষ দুজনেই উপস্থিত ছিলেন। সেখানে অভিযোগকারী স্পষ্ট দাবি করেন যে কোনোভাবেই যেন ছাদের এই বেআইনি নির্মাণ রাখার অনুমতি না দেওয়া হয়। তারপরেই নোটিশ দেওয়া হয় সন্দীপ ঘোষকে। কলকাতা পুরসভা সূত্রের খবর, সন্দীপের বাড়ির ছাদে অনুমতি ছাড়াই প্রায় 5.425 বর্গমিটার এলাকা জুড়ে এবং 2.05 মিটার উচ্চতার একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছে। ছাদের ওপর লিফটের মেশিন রুমে যাওয়ার জন্য নকশা বহির্ভূত একটি লোহার ঘোরানো সিঁড়ি বসানো হয়েছিল। এছাড়াও দোতলায় যেখানে দরজা বন্ধ থাকার কথা সেটা বন্ধ করে সেখানে বেআইনিভাবে নতুন ইটের দেওয়াল তুলে দেওয়া হয়েছে। এই সমস্ত বেআইনি এবং নকশা বহির্ভূত নির্মাণ ভাঙতেই কড়া নির্দেশ দিল কলকাতা পুরসভা। চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের সরকার বদল হয়েছে, নির্বাচনের উত্তাপও ধীরে ধীরে স্তিমিত হচ্ছে, তবে এখনই পুরোপুরি সরছে না নিরাপত্তা। বাংলার একাধিক জেলায় এখনও টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কাকে মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন আগামী 20 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে মোট 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর আগে রাজ্যের বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সংঘর্ষ এবং হিংসার অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার ভোট মিটলেও বাহিনী সরিয়ে না নেওয়ার আর্জি জানিয়েছিল বিজেপি। রাজ্যে নতুন সরকার গঠনের পর সেই প্রস্তাবেই অনুমোদন দিল কেন্দ্র। জানা গিয়েছে মোতায়েন থাকা বাহিনীর মধ্যে থাকবে 200 কোম্পানি সিআরপিএফ এবং 150 কোম্পানি বিএসএফ, পাশাপাশি 50 কোম্পানি সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি দায়িত্বে থাকবে। তবে শুধু বাহিনী পাঠিয়েই দায়িত্ব শেষ করছে না কেন্দ্র। বাহিনীর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকেই। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী জওয়ানদের যাতায়াতের জন্য পরিবহন, থাকার উপযুক্ত জায়গা, খাবার রসদ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই। দ্রুত সেই পরিকাঠামো গড়ে তোলারও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। চলে আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। কাঁচরাপাড়া হালি শহরের পর এবার ভাটপাড়া। ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল পরিচালিত পুরসভাগুলিতে গণ ইস্তফার ধাক্কা আরও জোরালো হলো। বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একযোগে পদত্যাগ করলেন 29 জন কাউন্সিলর। ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার রাজনৈতিক ক্ষমতার সমীকরণ থেকে প্রশাসনিক কাজকর্ম সব কিছু নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। একই সঙ্গে শুক্রবার গারুলিয়া পুরসভাতেও একাধিক কাউন্সিলরের পদত্যাগের সম্ভাবনা ঘিরে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই অসন্তুষ্ট কাউন্সিলরদের মধ্যে একাধিক বৈঠক চলছিল। বৃহস্পতিবার সেই ক্ষোভ প্রকাশ্যে আসে। ভাটপাড়া পুরসভার 35টি ওয়ার্ডের মধ্যে 2 কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাকি 33 জনের মধ্যে এই দিন চেয়ারম্যান সহ 29 জন কাউন্সিলর একযোগে ইস্তফা দেন এবং এই খবর ছড়াতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।
চলে আসি 6 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। মেয়াদোত্তীর্ণ খাবার নতুন করে বিক্রির জন্য তৃণমূল নেতার বাড়িতে চলছিল প্যাকেজিং বদলের কাজ। এই ঘটনায় খাবারের সংস্থার মালিককে আটক করল দমদম থানার পুলিশ। সূত্রের খবর, খাবারে ভেজাল মেশানো হচ্ছিল। দমদম পুরসভার তৃণমূল ছাত্র সংগঠনের 1 নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট সৈকত তালুকদারের বাড়িতে এই কাজ করছিল হর্ষিত বাইন সংস্থা। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বাড়িটি সিল করে দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। দমদম থানার অন্তর্গত বেলঘড়িয়া এক্সপ্রেসের কেন্দ্রবিহার আবাসনে দীর্ঘদিন ধরে খাদ্য সামগ্রীর প্যাকেজিং বদলের কাজ চলত বলে জানিয়েছেন স্থানীয়রা। মেয়াদোত্তীর্ণ আটা, ময়দা, সুজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী লরি করে এনে সৈকত তালুকদারের বাড়িতে রাখা হতো। পরবর্তীকালে সেই সব খাদ্য সামগ্রীর প্যাকেজিং বদলে নতুনভাবে প্যাকেজিং করা হতো। এরপর বিভিন্ন বাজারে সেগুলো সরবরাহ করা হতো বলে জানা গিয়েছে। গতকাল রাতেও লরিতে করে খাদ্য সামগ্রী সৈকতের বাড়িতে আসে। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই স্থানীয়রা নিকটবর্তী থানায় খবর দেন। আজ সকালে ঘটনাস্থলে পুলিশ এসে খাদ্য সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে বাড়িটি। আন্দাজ বুঝে পালিয়েছেন তৃণমূল নেতা। বর্তমানে তার সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ। চলে আসি 7 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। রাজ্য প্রশাসনে আবারও রদবদল। বৃহস্পতিবার রাজ্য সরকারের কর্মী এবং প্রশাসনিক সংস্থার দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় একসঙ্গে 17 জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। এই রদবদলের ফলে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির সিও, বিধাননগর ও আসানসোল পুর নিগমের কমিশনার পদসহ একাধিক জেলার অতিরিক্ত জেলাশাসক স্তরে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনিক কাজের গতি বাড়াতে বিভিন্ন জেলার অতিরিক্ত জেলাশাসক স্তরেও এক ঝাঁক রদবদল করা হয়েছে। মালদার অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে পাঠানো হয়েছে পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত রাজ শুক্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়ায়। উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক সুমন সৌরভ মহান্তিকে পশ্চিম বর্ধমানে এবং দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক রাজেশকে জলপাইগুড়িতে বদলি করা হয়েছে। একইভাবে বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক লক্ষণ পেরুমল আর ঝাড়গ্রামের এবং জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক সিঞ্জন শেখর হাওড়ার নতুন অতিরিক্ত জেলাশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন। নদিয়ার অতিরিক্ত জেলাশাসক অর্চনা পাণ্ডুরিনাথ ওয়াংখেড়ে দায়িত্ব পেয়েছেন পূর্ব মেদিনীপুরের।